আসসালামু আলাইকুম। অবাধ্য প্রিয়তমা গল্পের 2 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। রাতে ইভান যখন ছাদে যায় তখন হঠাৎ করে চোখ যায় ছাদে এক পাশে দাঁড়িয়ে থাকা এক রমণীর দিকে। পিছন দিকে ফিরে সে দাঁড়িয়ে আছে, তার সুন্দর রেশমি চুল হালকা বাতাসে উড়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো পুরী দাঁড়িয়ে আছে সেখানে। ইভানের মনে বড্ড ইচ্ছা হয় সেই মানুষরূপী পুরীকে দেখতে। ইভান কাছে যায়, পিছন থেকে তার কাঁধে হাত রাখে। হঠাৎ করে ইনায়ার কাঁধে কেউ হাত রাখার কারণে সে চমকে পিছন ফিরে তাকায়। তবে ইনায়া ছাদের বেশ নিকটে দাঁড়িয়ে থাকে। তবে হঠাৎ করে তার শরীরে টাচ করার ফলে সে একদম পিছনে চলে যায়, যার ফলে সে পড়ে যেতে লাগে। তার আগে এক পুরুষ তার সমস্ত শক্তি দিয়ে তার হাত ধরে ফেলে। ইনায়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে দেখে সামনে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, যাকে এই বাড়িতে আগে দেখে নাই সে। ইনায়া বলে, আপনি কে? ইভান এখনো ইনায়ার হাত ধরে আছে, তবে সে সামনে দাঁড়িয়ে থাকা নারী রূপে মোহে হারিয়ে গেছে। ইভানের বড্ড জানতে ইচ্ছে হচ্ছে এই মেয়ে পুরী না নারী। ইভান বলে, তুমি কে পুরী? পুরী কথাটা শুনে ইনায়া অবাক হয়। এত রাতে কোথা থেকে পুরী আসবে? সে কিছু বলতে যাবে তার আগে ছাদে নাতাশা এসে ডাক দেয় ইনায়াকে। নাতাশা বলে, ইনায়া। ইভান যখন ঘোরের মধ্যে হারিয়ে গেছে তখন নাতাশা ডাক শুনে। তবে হঠাৎ করে ইনায়ার নাম শুনে তার হুঁশ ফিরে। সে সামনের দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এই মেয়ে আর কেউ না, ইনায়া। কথাটা মনে করে তার মন থেকে সব মোহ ভালোবাসা চলে যায়। বরং 7 বছর আগে ঘটনা মনে পড়ে ইভানের। ইভানের মনে বিষে পরিণত হয়। সে ইনায়ার দিকে একটা ঘৃণার দৃষ্টি দিয়ে তার হাত ছেড়ে দেয়। ইনায়া এখনো ভালো করে নিজের পায়ে দাঁড়ায় নাই, যার ফলে হঠাৎ করে ইভানের হাত ছেড়ে দেওয়ার কারণে সে পড়ে যায়। ছাদের শেষে তার অবস্থান ছিল, যার জন্য সে তার সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে যায়। নাতাশা দৌড়ে এসে ইনায়ার কাছে, তবে তার আগে ইনায়া নিচে পড়ে যায়। নাতাশা তাকিয়ে দেখে নিচে কাঁচ রয়েছে। তার ছাদ বেশ উঁচু, যদি এখান থেকে নিচে পড়ে তাহলে কাঁচের মধ্যে পড়বে। নাতাশা চিৎকার দিয়ে উঠে বলে, ইনায়া। ইনায়া হঠাৎ করে এমন হওয়া বুঝতে পারে, তবে ছাদ থেকে নিচে পড়ে যায় সে। এত উঁচু ছাদ থেকে নিচে পড়ে যায় সে। মুহূর্তের মধ্যে নিচে কাঁচের টুকরোর মধ্যে গিয়ে পড়ে সে। পুরো মেঝে রক্তে ভেসে যায়। যদিও ইভান এখনো সেখানে দাঁড়িয়ে থাকে, নিচে রক্তাক্ত ইনায়াকে দেখে সে বলে, এই ইনায়া মারা গেলেও আমার কিছু যায় আসে না। এই মেয়ে আজকে সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে গেছে। বাই বাই ইনায়া। ইভান ছাদের নিচে তাকিয়ে দেখে ইনায়ার শরীর রক্তাক্ত হয়ে গেছে। সেটা দেখে ইভানের মনে মায়া হয় না, বরং ছাদ থেকে চলে আসতে যায়। তখন নাতাশা তার হাত ধরে ফেলে। নাতাশা আজ প্রথম তার ভাইয়ের সাথে এমন উচ্চ গলায় রাগ দেখিয়ে বলে, ভাইয়া তুমি কি করলে এটা? ইনায়াকে ধাক্কা কেন দিলে? ও ছাদ থেকে পড়ে গেছে, ওর শরীর থেকে রক্ত পড়ছে, ও মারা যাবে। নাতাশার কথা শুনে ইভানের মনে কোনো পরিবর্তন দেখা যায় না, বরং সে মনে তৃপ্তি নিয়ে তার বোনের উদ্দেশ্য করে বলে, দেখো নাতাশা, তোর ইনায়া আমার কেউ হয় না, তাই ওর শরীর রক্তাক্ত হোক বা ও মরে যাক তাতে আমার কিছু যায় আসে না। ইভান কথাটা বলে দ্রুত পায়ে হেঁটে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। নাতাশা রাগ হচ্ছে নিজের ভাইয়ের উপর, কিন্তু তার এখন রাগ দেখালে হবে না, বরং ইনায়াকে বাঁচাতে হবে। তাই সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। নাতাশা তাড়াতাড়ি করে তার মা বাবাকে ডাক দিতে থাকে আর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। অরুণা বেগম আর মিলন সাহেব নিজেদের রুমে বসে পারিবারিক কথা বলছিল। হঠাৎ করে নাতাশার চিৎকার শুনে তারা আতঙ্কিত হয়ে যায়। অরুণা বেগম তাড়াতাড়ি নিজের রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে নাতাশাও ছাদ থেকে নিচে নেমে আসে। অরুণা বেগম নিজের মেয়েকে এমন তাড়াতাড়ি করে নিচে আসতে দেখে অবাক হয়। অরুণা বেগম বলে, কি হয়েছে নাতাশা? এমন চিৎকার করে সবাইকে ডেকে যাচ্ছ কেন? কি হয়েছে? নাতাশা এত দ্রুত নিচে নামার কারণে তার মুখ দিয়ে কোনো কথা আসছে না, বরং সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। নাতাশা কান্না করে দিয়ে বলে, আম্মু আম্মু ইনায়া। কি হয়েছে ইনায়ার? ইনায়া কোথায় নাতাশা? নাতাশা বলে, আম্মু ইনায়া ছাদ থেকে পড়ে গেছে। অরুণা বেগম বলে, হোয়াট? অরুণা বেগম যে কি বলবে সেটা অবধি ভুলে গেছে। তবে নাতাশা দৌড়ে বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায়। ইনায়া যেখানে পড়ে গেছে সেখানে যায় নাতাশা। এরপর বাড়ির গার্ড দারোয়ান সবাইকে ডাক দেয়। নাতাশা গিয়ে ইনার মুখ উঁচু করে তুলে দেখে ওর কপাল থেকে অবিরাম রক্ত পড়ছে। তবে চেহারার কোনো সমস্যা হয় নাই, কারণ এই কাজ আসল না, বরং বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে। তবে চৌধুরী বাড়ির ছাদ বেশ উঁচুতে অবস্থিত, যার জন্য ইনায়ের শরীরে অনেক ক্ষতি হয়েছে। অরুণা বেগম সেখানে উপস্থিত হয়। নাতাশার কুলে সে ইনায়াকে রক্তাক্ত শরীর দেখে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। মিলন সাহেব কাছে এসে জড়িয়ে ধরে ইনায়াকে। এরপর দারোয়ান ও সকলের সাহায্য নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যায়। অরুণা বেগমের চারপাশে কি ঘটেছে উনি তাই ভুলে গেছে, শুধু 2 চোখ দিয়ে জল বিসর্জন দিচ্ছে। মিলন সাহেব ডক্টরকে ডাক দেন। ওনার গলা কাঁপতে থাকে, তবুও ডক্টরের সাথে কথা বলে তাকে বাড়িতে নিয়ে আসতে বলে। ডক্টর অতি অল্প সময়ের মধ্যে বাড়িতে এসে পৌঁছায়। এরপর চিকিৎসা শুরু করে দেন। অরুণা বেগম বাড়ির ভেতরে আসে। এরপর ডক্টরের কাছে এসে জিজ্ঞেস করে, ডক্টর আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? ওর কোনো ক্ষতি হবে না তো? আমার মেয়ে কি আমাকে ছেড়ে চলে যাবে? ডক্টর চৌধুরী বাড়ির পারিবারিক ডক্টর উনি, তাই সব ঘটনা জানেন। অরুণা বেগম যে ইনাকে কত ভালোবাসে সেটা ওনার অজানা না। তবে এখন যা অবস্থা ডক্টর কিছু বলতে পারছে না। ইনায়ার শরীরে
কাঁচ ফুটে গেছে আর এত উপর থেকে পড়ে যাওয়ার কারণে বেশ অনেক সমস্যা হয়েছে। তবে ডক্টর শান্ত হয়ে বলে, ম্যাম টেনশন করবেন না, ইনায়া ঠিক হয়ে যাবে। দেখবেন উপরওয়ালা কখনো আপনার মেয়ে থেকে আপনাকে দূর করবে না। ওনার কথার উপর বিশ্বাস রাখে অরুণা ম্যাম। ডক্টরের কথা অরুণা বেগমের পছন্দ হয়েছে, তবে উনি কোনো শিওর হয়ে বললেন না তার মেয়ে সুস্থ হয়ে যাবে। মিলন সাহেব স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারে, ইনায়া যে অরুণা বেগমের জন্য কি সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। মিলন সাহেবের নিজের ভীষণ কষ্ট হচ্ছে, তবে তার শক্ত থাকতে হবে, পরিস্থিতি সামলে রাখতে হবে। কারণ উনি যদি দুর্বল হয়ে যায় তাহলে অরুণা বেগমকে কেউ সামলে রাখতে পারবে না। মিলন সাহেব এগিয়ে গিয়ে অরুণা বেগমকে রুম থেকে বের করে নিয়ে আসে আর বলে, অরুণা কিছু হবে না আমাদের ইনায়ার, শুধু একটু ব্যথা পেয়েছে, ও দেখবে সব ঠিক হয়ে যাবে। অরুণা বেগম যেন আর নিজেকে শান্ত রাখতে পারে নাই, স্বামীর বুকে মাথা রেখে ও ধরে কান্না করে দেয়। মিলন সাহেবের নিজেও কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পুরুষ মানুষ কি চাইলেও কান্না করতে পারে? মিলন সাহেব স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অরুণা বেগম বলে, মিলন বিশ্বাস করো, ইনায়ার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। ও আমার শুধু মেয়ে না, বরং আমার কলিজা। ওর শরীরে একটা আঘাত আমার কাছে মৃত্যুর সমান কষ্ট। মা হয়ে আমার মেয়ের মৃত্যু সহ্য করতে পারবো না। মিলন, আমার ইনায়াকে আমার সুস্থ চাই। মিলন সাহেব নিজেও ইনায়ার এমন অবস্থা দেখে সহ্য করতে পারছে না। ছোটবেলা থেকে ইনায়াকে সে নিজের মেয়ের মতো করে বড় করেছে, আর আজ সেই ইনায়া তার সামনে এমন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাবা হিসেবে এইটা উনি কেমনে করে মেনে নিবে? মিলন সাহেব বলে, আমাদের মেয়ে কোনো ক্ষতি হতে পারে না, অসম্ভব। ডক্টর ইনায়ার শরীরে রক্ত বন্ধ করতে পেরেছে, তবে এখনো জ্ঞান ফিরতে পারে নাই। আর কোনোদিন পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, কারণ নিচের দিকে পড়ে যাওয়ার কারণে মাথার পিছনে বেশ জুড়ে ব্যথা লেগেছে তার, যার ফলে ও হয়তো কোমায় চলে গেছে। ডক্টর রুম থেকে বের হয়ে আসে, অরুণা বেগম আর মিলন সাহেব ছুটে আসে। অরুণা বেগম এক বুক আশা নিয়ে জিজ্ঞেস করে, ডক্টর কি হয়েছে আমার মেয়ের? ও সুস্থ হয়ে গেছে তাই না? আমার মেয়ের সাথে আমি কথা বলতে চাই, বলুন সুস্থ হয়ে গেছে ইনায়া তাই না? অরুণা বেগমের কষ্ট দেখে ডক্টর বেশ খারাপ লাগছে, তবে সত্য ঘটনা বলা উচিত ওনার। ডক্টর বলে, সরি ম্যাম, আমরা ইনায়ার শরীরে রক্ত বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু উনার জ্ঞান ফিরাতে পারি নাই। হয়তো মাথার আঘাত লাগার কারণে উনি কোমায় চলে গেছেন। ডক্টর কথাটা বলে দিয়েছে, কিন্তু অরুণা বেগমের মনে সেটা তীরের মতো বেঁধে গেছে। ইনায়া কখনো তার সাথে কথা বলবে না, যা উনি মেনে নিতে পারে না। অরুণা বেগম বলে, আমার মেয়ে কখনো আমার সাথে কথা বলবে না, সেটা কি বিশ্বাস করা যায় ডক্টর? ও কথা না বললে আমার দম বন্ধ হয়ে যাবে ডক্টর। ওর মুখে মামুনি ডাক না শুনলে আমি বাঁচতে পারবো না। আপনারা যত টাকা দরকার সব নিয়ে যান, কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দিন ডক্টর, দয়া করে ডক্টর। অরুণা বেগমের জন্য ডক্টরের কষ্ট লাগছে, তবে যা সত্যি সেটা বলতে হবে ওনাকে। ডক্টর কথা বলে আবার রুমে চলে যায়। অরুণা বেগমের কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। মিলন সাহেব নিজেও তার কানকে বিশ্বাস করতে পারছে না। উনিও কথাটা শুনে দু পা পিছিয়ে যান। অরুণা বেগম বলে, আমার মেয়ে কোমায় চলে যেতে পারে না, ও আমার সাথে কথা না বলে থাকতে কখনো পারবে না, অসম্ভব। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু ইনায়া আর জ্ঞান ফিরে আসে নাই। অরুণা বেগম অনেক কান্না করেছে, তবে কোনো কিছু হয় নাই। ইভান একবারের জন্য হলেও ইনায়াকে দেখতে আসে নাই, বরং সে এতদিন নিজের ছোটবেলা বন্ধুদের সাথে দেখা করে তাদের সাথে পার্টি করেছে, ঘুরে ফিরে কাটিয়ে দিয়েছে। আজকে ইভান বাড়িতে ফিরে আসে। সে সুন্দরবনে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, যেখানে এক সপ্তাহ এনজয় করেছে। নাতাশা রান্না করছে, কারণ অরুণা বেগমের শরীর একদম ভালো না। ইনায়ার চিন্তায় খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে বাড়ির দরজা বেল বেজে ওঠে। নাতাশা রান্না করা রেখে দরজা খুলতে যায়। এরপর দরজা খুলে দেখে সামনে ইভান দাঁড়িয়ে আছে। তার মন মেজাজ একদম ফুরফুরে। নাতাশাকে দেখে ইভান বলে, সুন্দরবন থেকে তোর জন্য আনা সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি, চল ভিতরে যাই, তোকে সব দেখাবো। ইভানের হাসি মুখ নাতাশা সহ্য হয় না। সে কোনো কথা না বলে চলে আসে। ইভান পিছন পিছন আসে। ছাদ থেকে ইনায়াকে ধাক্কা যে ইভান দিয়েছে সেটা এখনো অবধি কেউ জানে না। নাতাশা কাউকে বলে নাই, তবে নিজের ভাইয়ের উপর সকল ভালোবাসা তার শেষ হয়ে গেছে। কারণ তার ভাইয়ের এত জঘন্য রূপ দেখে তার মনের মধ্যে শুধু ঘৃণা হয় ইভানের জন্য। ইভান বলে, আচ্ছা বাড়িতে মানুষের তো কম কেন, আম্মু আব্বু কোথায়? নাতাশা বলে, আব্বু অফিসে গেছে আর আম্মু রুমে আছে, আর ইনায়া কুমায়, ওর জ্ঞান ফিরে নাই। আমি বললাম, এই ইনায়ার কথা জানতে চাই না আমি, ও যদি মারা যায় তাহলে আমার কিছু যায় আসে না। ইভানের কথাটা শুনে নাতাশা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ ইনায়াকে সে বন্ধুর মতো দেখেছে। ছোটবেলা থেকে তার সমবয়সী থাকার কারণে একসাথে পড়াশোনা করেছে, খেলা করেছে। আজকে ইভান তার সাথে এমন করেছে, সেটা নাতাশা মেনে নিতে পারে নাই। নাতাশা রাগী কণ্ঠে বলে, ভাইয়া ইনায়া মারা গেলে তোমার কোনো কষ্ট হবে না, কারণ তোমার মধ্যে কোনো মন বা মানুষত্ব বলতে কিছু নাই।
আরে মানুষ তো একটা পশুকে খুন করার আগে তার কষ্ট হয়, কিন্তু তোমার হয় নাই, কারণ তুমি মানুষ না, ও মানুষ হয়ে গেছো। তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। সি, আমি বললাম হ্যাঁ আমি মানুষ না, কারণ ইনায়ার উপর আমার কোনো ফিলিংস নাই, ওকে আমি ঘৃণা করি। নাতাশা বলে, ভাইয়া তুমি সেই দিন ইনায়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছ, কালকে দেখা যাবে নিজের বোনকেও খুন করে ফেলবে। নাতাশার কথা শেষ হওয়ার আগে হঠাৎ করে একটা গ্লাস ভেঙে যাওয়ার শব্দ শুনে ইভান আর নাতাশা পিছন ফিরে তাকায়। পিছন ফিরে তাকিয়ে দেখে অরুণা বেগম দাঁড়িয়ে আছে, ওনার হাত থেকে গ্লাস ভেঙে গেছে। নাতাশা তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর বলে, আম্মু তুমি এখানে, কোনো কিছু দরকার তোমার? অরুণা বেগম কোনো কথা শুনে না, বরং সে নাতাশার হাত সরিয়ে দিয়ে সামনে দাঁড়ায় ইভানের। ইভান ভালো করে তার মায়ের দিকে তাকিয়ে দেখে শরীরে কোনো শক্তি নাই মনে হচ্ছে ওনার, গলার হাড় দেখা যাচ্ছে। এমন অবস্থা হয়েছে অরুণা বেগমের। অরুণা বেগম বলে, নাতাশা এটা কি বললো ইভান? তুমি কি সত্যি ইনায়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো? ইনায়া কুমায় চলে যাওয়ার পিছনে কি তোমার কোনো হাত আছে ইভান? ইভান তার মায়ের কথা শুনে একটা অদ্ভুত রিয়াকশন দেয়, যেখানে তার খারাপ লাগা বা ভালো লাগা প্রকাশ পায় না। ইভান খুব শান্ত স্বরে সত্যি কথা বলে দেয়, আমি ইনায়াকে ছাদ থেকে ফেলে দিয়েছি। ওই মেয়েকে খুন করার ইচ্ছা ছিল কিন্তু বেঁচে গেছে, যদি মরে যেত তাহলে আরো ভালো হতো। ইভানের শান্ত স্বরে বলা কথাটা অরুণা বেগমের মনের মধ্যে অশান্তি আর রাগের ঝড় তুলে। অরুণা বেগম চুলের সব শক্তি দিয়ে ইভানের গালে থাপ্পড় দেয়, যার দাগ স্পষ্ট ফুটে ওঠে ইভানের গালে। নাতাশা নিজেও চমকে যায়, ইভান নিজের গালে হাত দেওয়ার আগে আরেকটা থাপ্পড় পরে ওর গালে। অরুণা বেগম অগ্নি চোখে তাকিয়ে গর্জে বলে, তোমার সাহস কি করে হয়? তুমি আমার মেয়েকে খুন করার চেষ্টা করলে, তোমার জন্য আজকে ইনায়া কোমায় চলে গেছে। আমার ছেলে হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে খুন করার চেষ্টা করেছো, তুমি একটা খুনি ইভান। আজ প্রায় 15 বছর পর অরুণা বেগম আবার নিজের ছেলের গালে থাপ্পড় দিলেন। অরুণা বেগমের শরীরে রাগ ঠিক কতটা সেটা ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে। ইভান নিজের গালে হাত দিয়ে দেখে সেখানে থাপ্পড়ের দাগ বসে গেছে। আজকে আবার ওই ইনায়ের জন্য তার মায়ের কাছ থেকে থাপ্পড় খেতে হয়েছে তার। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।